বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম নিয়ে। উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, এটা আমরা অনেক নাম শুনেছি। আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং আলোচনা করব। তো উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম এটা জানার আগে আমি বেসিক কিছু কথা বলে সরাসরি ওখানে চলে যাব। আমাদের সামনে যে ছবিটা আছে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এসএ নোড আছে। হ্যাঁ, এই যে আমরা একটু ছবিটা দেখি, এই যে এখানে এসএ নোড, তারপরে এখানে আছে অ্যান্টেরিয়র ইন্টারনোডাল ফাইবার, তারপরে আছে মিডল ইন্টারনোডাল ফাইবার, তারপরে আছে পোস্টেরিয়র ইন্টারনোডাল ফাইবার। অর্থাৎ এই তিনটা ইন্টারনোডাল ফাইবারের মধ্য দিয়ে আমাদের যে কোনো স্টিমুলেশনটা পাস হয়ে চলে যাবে এই নোডটাতে। এই নোডটার নাম কি? এভি নোড। হ্যাঁ, তারপরে এভি নোড থেকে কোথায় যাবে? এভি নোড থেকে যাবে হচ্ছে এই পাথওয়ে হয়ে এখানে যাবে, অর্থাৎ এবি বান্ডেল বা যেটাকে বান্ডেল অফ হিজ বলে, এটা বরাবর হয়ে এখানে যাবে, এবি বান্ডেল বরাবর যাবে। তারপরে ওইটা করবে কি, দুইটা ভাগ হয়ে যায়, যে রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস অফ বান্ডেল ব্রাঞ্চ। এই যে এখানে রাইট, তারপরে লেফট, এইভাবে করে এটা স্টিমুলেশনটা ছড়িয়ে পড়ে, যে কারণে আমাদের হার্ট সংকুচিত হয় এবং প্রসারিত হয়। এটা হচ্ছে সাধারণ মেকানিজম। তা যখন এইভাবে স্টিমুলেশনটা পার হয়, তখন আমাদের একটা নর্মাল ইসিজি তৈরি হয়। হ্যাঁ, আমরা এটা একটু বড় করি। আমাদের নর্মাল ইসিজিটা কেমন হয়? যে এরকম করে একটা যাবে, পি ওয়েভ তৈরি করবে, এখানে একটা কিউ ওয়েভ, সামান্য একটা কিউ ওয়েভ তৈরি করে, তারপরে এইভাবে করে আর ওয়েভ তৈরি হবে, আর ওয়েভ, তারপর এস ওয়েভ তৈরি হবে, তারপর টি ওয়েভ তৈরি হবে, এইভাবে করে আবারও পি ওয়েভ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে নর্মাল ইসিজি। অর্থাৎ আমাদের যখন স্টিমুলেশনটা নর্মালভাবে যাবে, তখন এইভাবেই পার হয়। কেমন? তো এখানে একটা জিনিস আমরা দেখি, যখন পি ওয়েভটা হয় তখন হয় হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, একটু মাথায় রাখতে হবে। তারপরে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের পরে হয় অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। কেমন? তবে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের জন্য কিন্তু কোনো এটাকে কি বলে, কোনো আমরা ওয়েভ দেখতে পাই না। কারণ বলা হয়ে থাকে যে এই ওয়েভটা কিউআরএস ওয়েভের ভিতর দিয়ে ঢুকে যায়। তো যাই হোক, এই জন্য এখানে সিগনিফিক্যান্ট কোনো ওয়েভ তৈরি হয় না। আরেকটা কারণ হতে পারে খুবই অল্প সময়ে ভিতরেই এই অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা হয়, সেটা একটা কারণ। আর এরপরে দেখা যাচ্ছে যে যে কিউআরএস ওয়েভটা, হ্যাঁ, কিউআরএস ওয়েভ তৈরি হলো। এটা কি? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর এই যে টি ওয়েভ যেটা, টি ওয়েভটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এটা হচ্ছে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আমি এখানে ভুল বলছি, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কিউআরএস ওয়েভটা, আর টিটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তো নর্মালি কিন্তু এইভাবেই মানে একটা ওয়েভ পার হয়। ইলেকট্রিক্যাল ওয়েভ যখন পার হয় তখন আমরা ইসিজি পেপারে এই ধরনের একটা নর্মাল ছবি দেখতে পাই। তো এখানে একটা সময় দেওয়া হয়েছে, কিন্তু এটা মনে রাখতে পারলে ভালো, যে পি ওয়েভের কত সময় লাগে, যে 0.06 থেকে 0.11 সেকেন্ড লাগে। আর কিউআরএস কমপ্লেক্স তৈরি করতে 0.06 থেকে 0.1 সেকেন্ড লাগে। টি ওয়েভ হইতে একটা নির্দিষ্ট সময় লাগে, যে 0.16 থেকে 0.24 সেকেন্ড। আর এদিকে পিয়ার ইন্টারভাল, তাই না? পিয়ার ইন্টারভালের সময় কত লাগে? 0.12 থেকে 0.2 সেকেন্ড। আর কিউটি ইন্টারভালের সময় লাগে 0.36 থেকে 0.44 সেকেন্ড, এই সময়টা লাগে।
তাহলে এখানে আমরা পি ওয়েভ দেখেছি, কিউআরএস কমপ্লেক্স দেখেছি, টি ওয়েভ দেখেছি। পিআর ইন্টারভ্যালটা আমাদের চোখে পড়ে নাই, তারপরে কিউটি ইন্টারভ্যালটা আমাদের চোখে পড়ে নাই। সমস্যা নাই, এটা আমরা আমাদের নেক্সটে পাবো। এই যে পি ওয়েভের শুরু এবং কিউ ওয়েভের শুরু, এইটাকে বলা হয় পিআর ইন্টারভাল। তারপরে আরেকটা আছে যে কিউটি ইন্টারভাল, নিচে যেটা আছে দুইটা ইন্টারভাল আছে শুধু। হ্যাঁ, আবার এখান থেকে দেখা যাচ্ছে যে কিউ ওয়েভের শুরু এবং টি ওয়েভের শেষ, এটা হচ্ছে কিউটি ইন্টারভাল। এটা পি ওয়েভের শুরু এবং কিউ ওয়েভের শুরু, এটা হচ্ছে পিআর ইন্টারভাল। কিছুক্ষণ আগে যে দেখলাম পিআর ইন্টারভাল, আমরা যেটা বলছি পাই নাই, এই যে দুইটা ইন্টারভাল, তাই না? এই যে দেখো, এই যে একটা, এই ইন্টারভাল একটা, এই ইন্টারভাল একটা, এখন তো পেয়ে গেলাম আমরা ছবিতে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম দুইটা ইন্টারভাল আছে। শুধু ইন্টারভাল না, আরও এই যে এখানে সেগমেন্ট আছে, একটা হচ্ছে পিআর সেগমেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এন্ড অফ দি পি ওয়েভ এবং বিগিনিং অফ দি কিউ ওয়েভটা হচ্ছে পিআর সেগমেন্ট। আর কিউআরএস কমপ্লেক্স তো আমরা এটা পুরাটাই, এই পুরাটাই কিউআর কমপ্লেক্স। আর এখান থেকে শুরু, এটা হচ্ছে এসটি সেগমেন্ট। মানে কি, কিউআরএস কমপ্লেক্স শুরু শেষ এবং টি ওয়েভের শুরু যেটা, সেটাকে এসটি সেগমেন্ট বলে। এখানে আরেকটা ওয়েভ তৈরি হতে পারে যেটার নাম বলা হচ্ছে ইউ ওয়েভ। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা জিনিস জানলাম, পিআর ইন্টারভাল জানলাম, কিউটি ইন্টারভাল জানলাম, আর সেগমেন্ট তিনটা আছে আমাদের। এখানে একটা আছে পিআর সেগমেন্ট, যদিও কিউ দিয়ে শুরু হয় কিন্তু নাম দিয়েছে কি পিআর। আর এটা কিউআরএস কমপ্লেক্স, এটা আমরা আগেই জানি। আর এটা হচ্ছে এসটি সেগমেন্ট। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একটু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু WPW সিনড্রোম পড়ছি, এখনও পর্যন্ত এই সংজ্ঞাতেই আসি নাই। না আসার কারণ হলো, আগে আমাদেরকে এই নর্মাল ইসিজিটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এই ধারণাটা যদি না থাকে তাহলে আমরা WPW সিনড্রোম সম্পর্কে কোনো আইডিয়া করতে পারবো না। তারপরে এখানে একটা আমি প্রশ্ন রেখেছি যে ইজ দেয়ার এনি ওয়েভ ইন দি ইসিজি ফর অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। আমরা জানি যে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের জন্য পি ওয়েভ আছে, বাট অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনের জন্য কি কোনো ওয়েভ আছে? কিন্তু কোনো ওয়েভ নাই। এই যে এখানে কি লেখা আছে আমরা একটু যদি পড়ি, ইন এ টিপিক্যাল ইসিজি দেয়ার ইজ নো distinctly visible wave representing atrial repolarization. This is because the atrial repolarization wave known as the T wave has a low magnitude 100 থেকে 200 microvolt and is usually obscured by the larger QRS complex. কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে এটা এত ছোট, এখানে আসে না। 2 নম্বর হচ্ছে এটা QRS কমপ্লেক্সের মাধ্যমে অবসকিউড হয়ে যায়, হয়তো যদি থাকিও ওইটাতে এটা চলে যায়, মানে বোঝা যায় না, ওইটার সাথে মিশে যায়। হুইচ রিপ্রেজেন্টস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা। এখন আমরা সরাসরি চলে যাব WPW সিনড্রোম। ডাব্লিউ মানে আমরা জানি উলফ, এই যে উলফ। তারপরে পি মানে হচ্ছে পার্কিনসন, ডাব্লিউ মানে হচ্ছে হোয়াইট সিনড্রোম। তো এখন আমরা যদি একটু ভেঙে ভেঙে বলি, উলফ মানে নেকড়ে, পার্কিনসন পার্কিনসন সিনড্রোম আমরা একটা জানি, হোয়াইট কী জিনিস, কেন হইলো। আমি একটা কথা বলবো, এখানে নামের ভিতর দিয়ে কিন্তু উলফ পার্কিনসন সিনড্রোমটা আমরা বুঝতে পারবো না। আমরা এখানে যে লেখাগুলো আছে সেটা পড়ার আগে সরাসরি আমি উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমে চলে যাব। তার আগে দুজন বিজ্ঞানীর নাম আমরা এখান থেকে দেখি। এই যে এখানে কি বলছে, লুইস উলফ স্যার জন পার্কিনসন নামে একজন বিজ্ঞানী আছে এবং ডক্টর পল ডাডলি হোয়াইট নামে আরেকজন বিজ্ঞানী আছে। এই দুইজন বিজ্ঞানী কোনো একটা রোগীর ক্ষেত্রে খেয়াল করে দেখলেন যে এই যে এখানে আমাদের যে নোটগুলো আমরা দেখেছি, যে স্টিমুলেশন যেটা যাওয়ার কথা নর্মালি, এই যে এসএ নোড থেকে এবি নোডে যাবে ইন্টারনোডাল পাথের মাধ্যমে, সেখান থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফাইবারে যাবে। হ্যাঁ, এটাই তো কথা ছিল। হ্যাঁ, বাট কিন্তু আমরা হিসাবে দেখলাম এখান থেকে এখানে যাবে, আমরা একটু বড় করি,
তারপরে এখান থেকে আবার এখানে সরে যাবে, হ্যাঁ, দুই জায়গায় চলে যাবে, অর্থাৎ ভেন্ট্রিকলে চলে যাবে, সেটাই তো আমরা জানি। কিন্তু কোনো একটা রোগীর ক্ষেত্রে ওনারা খেয়াল করলেন যে এখানে যে স্টিমুলেশনটা এই যে এসএ নোড থেকে এভি নোডে যাবে, যে এভি নোডে না গিয়ে ডাইরেক্টলি আরেকটা পাথওয়ে তৈরি করে। আমরা এটার কালারটা একটু চেঞ্জ করি বোঝার জন্য, হ্যাঁ, যাতে একটু বোঝা যায়। দেখা যাবে যে এখান থেকে একটা পাথওয়ের মাধ্যমে সরাসরি এখানে চলে আসছে। এখানে এই যে এভি নোড যেটা, এটাকে অ্যাভয়েড করে কোনো কারণে সরাসরি এখানে চলে আসছে। তাতে কি হবে? এখানে চলে আসার কারণে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হয়, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া হয়। তো এই ভেন্ট্রিকুলার শুধুমাত্র এইটার কারণে এখানে যে পাথওয়ে আছে সেটাকে ওভারলোক করে আরেকটা পাথওয়ে এখানে তৈরি হয়, যে কোনো কারণে হোক তৈরি হয়। তাহলে ভেন্ট্রিকুলার পাথওয়ে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া তৈরি করে। তখন যদি এটাই হয় তাহলে স্বাভাবিক ওই মানুষের বিভিন্ন সমস্যা হবে। যার এটা আছে তার বিভিন্ন সমস্যা হয়। এখানে আমরা 4টা বৈশিষ্ট্যের কথা বলবো, যে 4টা সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা ওখানে চলে যাই। এই যে তার কি কি সমস্যা হয় আমরা একটু দেখি। অর্থাৎ এই ক্ষেত্রে তারা খেয়াল করে দেখেছেন যে যাদের এই ধরনের সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, সিনড্রোমটা দেখা দেয় যাদের ক্ষেত্রে, মানে একটা বিকল্প পাথওয়ে তৈরি হয়। সেটা কীরকম? র্যাপিড ফ্ল্যাটারিং এবং পাউন্ডিং হার্টবিট তৈরি হয়, যেটাকে প্যালপিটেশন বলতেছে। এবং হার্টবিটটা কত? আমাদের নর্মালি 60 to 90, তাই না? কিন্তু এখানে হার্টবিটটা হয় 150 থেকে 220। ওই দুইজন বিজ্ঞানী, এই যে দুইজন বিজ্ঞানী খেয়াল করে দেখছে যে তাদের হার্টবিট, ওই ঘটনাটা যাদের ঘটে তাদের হার্টবিটটা এত হয়। আবার কি হয়? শর্টনেস অফ ব্রেদিং হয়, শ্বাসকষ্ট হয়, ডিজিনেস অথবা লাইট হেডেডনেস হয়, চেস্ট পেইন অথবা রেস্টলেসনেস হয়, টাইটনেস হয়, টাইটেনিং হয়, ফেন্টিং অর প্রিসিনকোপ হয়, মানে অন্ধকার হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, কি হচ্ছে? বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু অর গ্রে স্কিন হয়, লিপস নেলস হয়, তারপরে ইরিটেশন হয়, র্যাপিড ব্রিদিং হয় তাদের ক্ষেত্রে। কেমন? এই জিনিসগুলা দেখা দেয়। তার মানে উল পার্কিনসন সিনড্রোম আমরা শব্দ থেকে কিছু বুঝতে পারবো না। বিষয়টা হচ্ছে যে যখন হার্টের পাথওয়ে, যখন নর্মাল পাথওয়েটাকে ওভারলুক করে এক্সট্রা একটা পাথওয়ে তৈরি হয়, তখন ওইটা কিছু সিনড্রোম, কিছু সাইন সিমটম দেখা দেয় যার থাকে তার। ওইটাকেই তখন নাম দিয়েছে, যেহেতু এই দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানী বলবো না, ডক্টর আবিষ্কার করেছেন, এই জন্য তাদের নামকরণ অনুসারে এটার নাম দেওয়া হয়েছে উল পার্কিনসন হোয়াইট সিনড্রোম। বিষয়টা হচ্ছে কি, নাম দেওয়ার কারণে, নাম দিয়ে যখন এই ঘটনাটাকে নামকরণ করা হয়েছে, এই কারণে নাম থেকে আমরা কোনো আইডিয়া পাই না যে এইটা আসলে কি ঘটনা। নাম থেকে কোনো আইডিয়া করার সুযোগ নাই, কারণ বিজ্ঞানীদের নাম অনুসারে বা ডক্টরদের নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে। এখন আমরা বলছি ইসিজিতে কি সমস্যা হয়, মানে এই ধরনের যদি হয় ইসিজিতে, আমরা যদি ইসিজি করে কিন্তু এটা বুঝতে পারি, অন্যভাবে আমাদের বোঝার কোনো সুযোগ নাই। আমরা যখন কারো ইসিজি করব তখন এই যে নর্মাল যে ইসিজি আমরা যেটা দেখি, নর্মাল ইসিজি তখন থাকে না, তখন ওখানে বলে যে একটা ডেল্টা ওয়েভ তৈরি হয়। ডেল্টা ওয়েভটা কি আমরা একটু সংজ্ঞায় যাই। অর্থাৎ এইখানে এক্সট্রা একটা ওয়েভ তৈরি হয়, সরাসরি কিউআরএসের সাথে এখানে এক্সট্রা একটা ওয়েভ তৈরি হয়। ডেল্টা ওয়েভের আবার অনেক প্রকার ধাপ আছে, মানে অনেক প্রকার আছে। আমরা আপাতত আগে ডেল্টা ওয়েভটা কি সেটা একটু দেখি। এই যে দেখো, এ ডেল্টা ওয়েভ ইজ অ্যান ইসিজি ইজ এ ক্যারেক্টারিস্টিক স্লার্ড আপ স্ট্রোক, মানে হঠাৎ করে উপরে উঠে যায়, ইন দি কিউআরএস কমপ্লেক্সের সাথে, ওপেন অ্যাসোসিয়েটেড উইথ এ শর্ট পিয়ার ইন্টারভাল। ওইখানে ওঠার কারণে আমরা দেখছি যে পিয়ার ইন্টারভাল যেটা থাকার কথা নর্মাল, যেটা ওইটার থাকে না, ওইটা কমে যায়, এই জন্য শর্ট পিয়ার ইন্টারভাল হয়। ইট ইন্ডিকেটস, কি ইন্ডিকেটস করে? প্রি এক্সাইটেশন অফ দি ভেন্ট্রিকল, অর্থাৎ ভেন্ট্রিকলটা আগে থেকেই এক্সাইটেড হয়ে যায়, প্রি এক্সাইটেশন হয়। মিনিং দি ভেন্ট্রিকলস আর বিং ইলেকট্রিক্যালি স্টিমুলেটেড থ্রু অ্যান অ্যাক্সেসরি পাথওয়ে, হ্যাঁ, যেটা লাইক দ্য ওয়ান সিন ইন দি উল পার্কিনসন হোয়াইট সিনড্রোম রেদার দেন দ্য নর্মাল কন্ডাকশন সিস্টেম। নর্মাল কন্ডাকশন যে সিস্টেম আছে সেটার তুলনায় এখানে হয়।
এখন উল পার্কিনসন সিনড্রোমে বিভিন্ন প্রকার ডি ওয়েভ তৈরি হয়, ডেল্টা ওয়েভ তৈরি হয়। কীরকম? এ ডেল্টা ওয়েভ যেটা, এটাকে বলা হচ্ছে পজিটিভ ডেল্টা ওয়েভ, এই যে এটা। তারপরে বিটাকে বলা হচ্ছে আইসোইলেকট্রিক ডেল্টা ওয়েভ, এটা একটু করে বাড়ছে এটা। তারপরে ওভার্ট প্রি এক্সাইটেশন ওয়েভ যেটা, সম্ভবত এই যে এটা, এই যে উঠে গেছে এটা। আরেকটা বলছে ম্যানিফেস্ট সেপ্টাল কিউ ওয়েভ, আমরা এখানে দেখি এটা, হ্যাঁ যেভাবে হোক এখানে একটা ওয়েভ তৈরি হয়েছে, হ্যাঁ মনে হচ্ছে যেন এটা পি ওয়েভ, কিন্তু এটা পি ওয়েভ না, আগেই তৈরি হয়েছে সম্ভবত। হ্যাঁ, তাহলে এখানে অনেক প্রকার আছে, আমাদের এত কিছু মাথায় রাখার দরকার নাই, আমরা শুধু এটুকুই জানবো যে ডাব্লিউপি হোয়াইট উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোমে আমরা যে ওয়েভটা পাবো অ্যাবনর্মাল ওয়েভ, সেটাকে বলা হয় ডেল্টা ওয়েভ। ঠিক আছে, এই হচ্ছে কথা। তার মানে আমাদের ডাব্লিউ এই জিনিসটা আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হইলো। আমরা এখন দেখব এটা কেন হয়। এটা কেন হয় এটার কোনো কারণ নাই, বলা হচ্ছে যে এটা একটা জেনেটিক্যাল কারণে হয়, ইনহেরিটেড, এবং এছাড়া আর কী কারণে হয় এটা কেউ জানে না। এবং কিছু জেনেটিক ডিজিজের সাথে এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কনজেনিটাল অ্যানোমালি। তার ভিতরে একটা নাম দিয়েছে এপস্টিন অ্যানোমালি। তাহলে এপস্টিন অ্যানোমালির সাথে এটার একটা যোগাযোগ থাকতে পারে। তারপরে এবং হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রেও এটা থাকতে পারে, কারো যদি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হয় তাহলে এটা হতে পারে। ঠিক আছে, তো এখন প্যাথোলজিটা কি? প্যাথোলজি এটাই, এখানে আর কিছু করার নাই। বিষয়টা হচ্ছে যে একটা অ্যাবনর্মাল পাথওয়ে তৈরি হয়, সেটা কনজেনিটাল কারণে, এই কারণে একটা অ্যাবনর্মাল ইসিজিতে আমরা পাই। এছাড়া একটা আমরা কি বলবো এটাকে অ্যাবনর্মাল কিছু বা মানে যার হয় সে বিভিন্ন সমস্যায় পড়ে, সেই সমস্যাগুলোকে নাম দেওয়া হয়েছে ডাব্লিউ সিনড্রোম। নাম থেকে আমরা এটা কিছু বুঝতে পারি না, কেমন? তো আমরা পরবর্তী অধ্যায়ে বা পরে এটা ট্রিটমেন্ট নিয়ে জানব। তবে আমি সাধারণ একটা ট্রিটমেন্ট বলি, সেটা হলো এই যে অ্যাবনর্মাল পাথওয়ে একটা তৈরি হয়েছে, তাই না? এখানে আমাদের কি কাজ হবে? আমাদের ডাক্তারদের কাজ হবে অ্যাবনর্মাল পাথওয়েটাকে ব্লক করে দেওয়া, মানে এটাকে পারলে এটাকে কেটে ফেলা। এক, হয় আমরা এটাকে কেটে ফেলবো যদি ধরতে পারি, অথবা দুই, এটাতে কোনো একটা জায়গায় আমরা ব্লক করব, কোনো যদি আমাদের ওষুধ থাকে যাতে এটা না যায়। এটা করার আগে আমাদের দেখতে হবে এখানে এটা যদি আমরা ব্লক করি তাহলে এখানে আমাদের স্বাভাবিক কন্ডাকশন হয় কি না, হ্যাঁ হার্টের ভিতরে স্বাভাবিক কন্ডাকশন হয় কি না সেটা আমরা দেখব। তার মানে আমাদের ওষুধটা কি, আমাদের ট্রিটমেন্ট হচ্ছে এটাকে ব্লক করে কেটে ফেলবো, অথবা কোনো ওষুধ দিয়ে এটার কন্ডাকশনকে ব্লক করব যাতে এই সমস্যাটা না হয়। এইটা গেল। এটা যদি করতে না পারি তখন আমরা কি করব, তার যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো যাতে না হয় সেটার জন্য আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। যেমন র্যাপিড ফ্ল্যাটারিং এবং পাউন্ডিং হার্টবিট, এটা কমানোর জন্য আমাদের কাছে তো বিটা ব্লকার আছে, চাইলে বিটা ব্লকার ব্যবহার করতে পারি। আমি এটা সাধারণভাবে বলতেছি, পরে বিস্তারিত আমরা এটা ট্রিটমেন্ট ফার্মাকোলজি সহ আলোচনা করব। আপাতত শুধু আমি একটা আইডিয়া দিচ্ছি যে কীভাবে এটা ট্রিটমেন্ট করা হয়। তারপরে যে শর্টনেস অফ ব্রেথ হয়, তাই না, আমরা অক্সিজেন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতে পারি তারপরে সে যাতে তাকে আমরা রেস্ট নিশ্চিত করতে পারি, যাতে সে রেস্ট নেয়, তা না হলে তো এটা সমস্যা হবে। তারপরে ডিজিনেস অর লাইট হেডেডনেস, এই ক্ষেত্রে সেম, আমরা যদি রেস্ট এবং অক্সিজেন দিই তাহলে এটা কমে যাবে, ডিজিনেসটা থাকবে না। তারপরে যে চেস্ট পেন এবং টাইটনেস, এটাও কমে যাবে। হ্যাঁ, ফেন্টিং এবং প্রিসিনকোপও কমে যাবে আমরা যদি ওয়ার্কলোড কমিয়ে দিই। বাচ্চাদের ক্ষেত্রে সেম, বাচ্চাদের ক্ষেত্রে অক্সিজেন দিতে হবে, রেস্টে রাখতে হবে, তাদের তো রেস্ট নেই, তারা অনেক সময় যে দেখা গেল যে এই যে এখানে কারো যদি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সাইনোসিস ডেভেলপ করে, তাহলে সাইনোসিস ডেভেলপ করলে সাইনোসিসের ট্রিটমেন্ট দিব, অক্সিজেন বাড়াই দিব। সাইনোসিসের আদার কোনো ট্রিটমেন্ট থাকতে পারে যেটা যাতে তার অবস্থা ভালো হয়, তাহলে সেই ট্রিটমেন্টটা করতে পারি। এই হচ্ছে তার ট্রিটমেন্ট। এখন এখানে কি কি ওষুধ লাগতে পারে, ওষুধগুলো কিভাবে কাজ করে, এই বিষয়ে আমরা পরবর্তী ফার্মাকোলজি চ্যাপ্টারে আলোচনা করব। আজ এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান, আমি চেষ্টা করব সাধ্যমতো সেই প্রশ্নটির উত্তর দেওয়ার। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।